হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আজকে আমরা 14টি আমাদের পেপার 14টি ডিজাস্টার হ্যাজার্ড এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেই পেপারের টপিক 2টা পড়বো। টপিক 1 আমাদের আগেই পড়া হয়ে গেছিল। আজকে আমরা টপিক 2 অ্যাপ্রোচেস টু হ্যাজার্ড স্টাডি, রিস্ক পারসেপশন অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা আজকে কভার করা হবে না, ওনলি রিস্ক পারসেপশনটা আজকে পড়বো। আচ্ছা, ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ হ্যাজার্ড স্টাডি বা হ্যাজার্ড কি। হ্যাজার্ড আমরা অলরেডি পড়েছি, ডিজাস্টার এন্ড হ্যাজার্ডের ডিফারেন্সেস আমি ফার্স্ট যে টপিকটা ছিল সেখানে পড়িয়েছি, সেখানে হ্যাজার্ডের ক্লাসিফিকেশনও পড়িয়েছি। তো এখানে আরেকবার একটু বলি, হ্যাজার্ড কি, রিস্ক কি, কাকে হ্যাজার্ড বলবো, কখন হ্যাজার্ডকে আমরা রিস্ক হিসেবে ভাবতে শুরু করবো। এখানে তোমাদের একটা জিনিস মনে থাকবে, হ্যাজার্ড এন্ড ডিজাস্টার পড়াতে গিয়ে আমি বলেছিলাম হ্যাজার্ড হচ্ছে যখন একটা কোনো ন্যাচারাল ইভেন্ট হয় বাট সেটা যখন মানুষের কোনো ক্ষতি করে না, তখন সেটাকে আমরা বলি হ্যাজার্ড। হ্যাজার্ড হতেই পারে, হ্যাজার্ড মাল্টিপল টাইম যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তবে থেকে কিন্তু নানা রকমের হ্যাজার্ড নানা রকম সময় হয়েছে। বাট সেটা যখন মানুষ, মানে আমরা যেহেতু এখন কালচারড একটা অ্যানিমাল হয়ে দাঁড়িয়েছি, আমাদের যখন সেটা অসুবিধা তৈরি করে তখন আমরা সেটাকে নাম দিয়েছিলাম ডিজাস্টার। এই অসুবিধা মানেই কি রিস্ক, তাই তো? এই অসুবিধাটাই হচ্ছে রিস্ক। তো এখানে দেখো হ্যাজার্ড কি বলছে। A hazard is an inherent physical or chemical characteristic that has the potential for causing harm to people, property or the environment. আচ্ছা, এখানে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক চলে এলো, কারণ এখানে মানুষেরও অনেক কাজকর্ম জড়িয়ে গেছে যেগুলো কিন্তু হ্যাজার্ডাস, যেগুলো কিন্তু হ্যাজার্ড ডেকে আনতে পারে। যেটা যতক্ষণ মানুষ কালচারড হয়নি, কালচারাল অ্যানিমাল হয়নি, তখনও কিন্তু এই কেমিক্যাল ক্যারেক্টারিস্টিকটা আসেনি, তখন অনলি ফিজিক্যাল ইভেন্ট বা ন্যাচারাল ইভেন্টই হতো। এখন যেহেতু মানুষ নানা রকমের আরো অনেক রকমের নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে নানা রকমের অ্যাক্টিভিটি করে থাকে, তো সেখান থেকে আমরা কিন্তু কেমিক্যাল নানা রকমের ক্যারেক্টারিস্টিক পাই যেখান থেকে হ্যাজার্ড তৈরি হতে পারে। তো যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সেটা যখন মানুষের ক্ষতি করছে তখন কিন্তু আমরা তাকে বলছি হ্যাজার্ড, এই সেন্সে হ্যাজার্ড স্টাডিতে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। যখন আমরা ডিজাস্টার এন্ড হ্যাজার্ড পড়ি তখন সেই ক্ষেত্রে সেই হ্যাজার্ড কিন্তু মানুষের ক্ষতি করে না, সেখানে ডিজাস্টারকে মানুষের ক্ষতি বলা হয়। এখানে হ্যাজার্ডকেই বলা হচ্ছে ডিজাস্টারের মতো। এটা খুব একটা ওভারল্যাপিং একটা কনসেপ্ট, এটা নিয়ে এত বেশি চিন্তিত হবে না, কনসেপ্ট একটু ওভারল্যাপিং। In chemical processes, it is the combination of a hazardous material, an operating environment, and certain unplanned events that could result in an accident. তোমরা নিশ্চয়ই নানা রকমের কেমিক্যাল দুর্ঘটনা, কেমিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটার খবর নিশ্চয়ই পেপারে পড়ে থাকবে। যেমন আমাদের ভোপাল গ্যাস ট্র্যাজেডি আমাদের মধ্যপ্রদেশে হয়েছিল 1984-এ। ভোপাল গ্যাস ট্র্যাজেডি একটা কিন্তু কেমিক্যাল একটা একটা অ্যাক্সিডেন্ট, যেখানে গ্যাস চেম্বার থেকে গ্যাস লিক করেছিল এবং সেটা সারা ভোপালে ছড়িয়ে পড়েছিল। ওই যেখানটায় হয়েছিল সেখানে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং সেই গ্যাস ইনহেল করে অনেক মানুষ মারা গেছিল, অনেকের অনেক রকম ডিফিকাল্টি, ইভেন নেক্সট জেনারেশন, তারপর জেনারেশন, দুটো জেনারেশন অব্দি কিন্তু ডিফিকাল্টি এসেছে এখনো অব্দি তাদের, কিন্তু তারা ওটা ফেস করে চলেছে। ঠিক একইভাবে তোমরা নিশ্চয়ই জানো আরো খুব বড় বড় বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে খুব রিসেন্ট টাইমে, জাপানে ঘটেছে, রাশিয়াতে ঘটেছে। তো সেইগুলো কিন্তু সমস্তই কেমিক্যাল প্রসেস। ঠিক আছে, তো সেখানে কি কি ছিল, হ্যাজার্ডাস মেটেরিয়াল ছিল, যেমন এখানে ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষেত্রে গ্যাস, রাশিয়ার ক্ষেত্রে সার্নোবিল, রাশিয়ার সার্নোবিলের নাম নিশ্চয়ই শুনেছো, চার্নোবিল বা সার্নোবিল যাই উচ্চারণ করো না কেন, তো সার্নোবিলের নাম নিশ্চয়ই শুনেছো। সেখানে হয়েছিল নিউক্লিয়ার প্লান্ট থেকে বার্স্ট করে হয়েছিল। তো সার্নোবিল দেখবে একটা সিরিজও বেরিয়েছিল, দেখলে তোমরা বুঝতে পারবে কতটা প্যাথেটিক হয়েছিল ঘটনাটা। এবং অ্যান অপারেটিং এনভায়রনমেন্ট, সার্নোবিল যদি তোমরা দেখো ওখানেও দেখবে যে ওখানে কিন্তু একটা জিনিস, মানে অপারেটিং এনভায়রনমেন্টের মধ্যে প্রবলেম ছিল, তার জন্য কিন্তু বার্স্ট হয়। ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষেত্রেও সেরকমই অপারেটিং এনভায়রনমেন্টের মধ্যে প্রবলেম ছিল। জাপানে যেটা হয়েছিল, যেটা অবশ্য হ্যাজার্ড হয়েছিল বাট সেটা খুব একটা ইনফ্লুয়েন্স করেনি, কারণ তার আগেই তারা সেটাকে সামলে নিয়েছিল। সেখানে একটা ন্যাচারাল ইভেন্ট হয়েছিল সুনামি, সুনামির জন্য বড় বড় যে মানে অ্যাটমিক রিঅ্যাক্টর যেগুলো থাকে সেই রিঅ্যাক্টর গুলো ফুটো হয়ে গেছিল। তো সেই অ্যাটমিক রিঅ্যাক্টরটা ফুটো হওয়ার কারণ ছিল ন্যাচারাল ইভেন্ট সুনামি।
তো শার্নোবিলের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, সেখানে অ্যাটমিক রিঅ্যাক্টরটাই গন্ডগোল হয়েছিল এবং বেশি হয়ে গেছিল, মানে বেশি হিট জেনারেটেড হয়ে বার্স্ট করেছিল। তো এটা টোটালি কিন্তু অপারেটিং এনভায়রনমেন্টের প্রবলেম ছিল। তো এরকমই আনপ্ল্যান্ড ইভেন্টস হয়ে যেতে পারে, সেগুলোকে আমরা বলি হ্যাজার্ড। হোয়াট ইজ রিস্ক? Risk is usually defined as the combination of the severity and probability of an event. আচ্ছা, এই যে যত রকম ইভেন্টের কথা বললাম, সেই ইভেন্টটা, যেটাকে আমরা ডিজাস্টারের ক্ষেত্রে ডিজাস্টার বলতাম, সেই ইভেন্টটা কতটা সিভিয়ার, কতটা মারাত্মক এবং কতটা বাজেভাবে মানুষকে এফেক্ট করতে পারে, একটা সোসাইটিকে এফেক্ট করতে পারে এবং তার প্রবাবিলিটি কতটা, সেটাই হচ্ছে রিস্ক। রিস্ক হচ্ছে এই অ্যাজিউম করা, এটাকেই অ্যানালাইজ করা যে কতখানি সিভিয়ার হতে পারে একটা কোনো হ্যাজার্ড হলে, তার ইম্প্যাক্টটা কতটা সিভিয়ার হতে পারে, সেটাই হচ্ছে রিস্ক। In other words, how often can it happen and how bad is it when it does happen? মানে এই কোশ্চেন গুলো যখন থাকছে, হাউ অফেন ক্যান ইট হ্যাপেন, এই যে হ্যাজার্ডটা যেটা আমরা ভাবছি যে এটা হতে পারে, তো সেটা কত, মানে কিভাবে, মানে কত, মানে কিভাবে হতে পারে, হাউ অফেন মানে কত সময় পর পর হতে পারে, হাউ ব্যাড ইজ ইট, এবং সেটা কতটা সিভিয়ার হতে পারে, কত লোককে মারতে পারে, কত এনভায়রনমেন্টের ক্ষতি করতে পারে, এন্ড when it does happen, এবং কোন সময় এটা হতে পারে, এই জিনিসগুলো অ্যানালাইজ করে হচ্ছে রিস্ক। Risk can be evaluated qualitatively or quantitatively. কতজন মানুষ মারা গেল, কতজন প্রাণী মারা গেল, কতগুলো গাছের ক্ষতি হলো, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। আর কোয়ালিটেটিভ হচ্ছে ধরো ওয়াটার পলিউশন হলো, উইন্ড পলিউশন, এয়ার পলিউশন হলো, তো সেই পলিউশনের লেভেল এবং তার সাথে মেন্টাল হেলথ, মানুষের মেন্টাল হেলথ, যখন দেখবে চারপাশে সবাই অসুস্থ হয়ে পড়ছে, সবাই ওই একটা কোনো একটা কিছুর জন্য, এই রিসেন্টলি কর্ণাটকে হচ্ছিল, সবাই অসুস্থ হয়ে পড়ছিল, তারপর জানা গেল যে একটা ফ্যাক্টরি থেকে ওয়াটার, যেটা মানে পলিউটেড ওয়াটার গিয়ে মিশছিল ড্রিঙ্কিং ওয়াটারে, সেইটা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ছিল। তো সেই আর কি, সেইটাই যে রিস্ক, মানে কত তাড়াতাড়ি সেটা হতে পারে, কত বাজেভাবে সেটা মানুষকে এফেক্ট করতে পারে, সোসাইটিকে এফেক্ট করতে পারে, এবং কখন সেটা হতে পারে, এবং এই জিনিসটা পুরোটাই কিন্তু কোয়ালিটেটিভলি অ্যাসেস করা হয় এবং কোয়ান্টিটেটিভলিও অ্যাসেস করা হয়। কোয়ান্টিটেটিভ যেখানে নাম্বার থাকে, যেখানে ক্ষয়ক্ষতি টাকার পরিমাণ থাকে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। আর কোয়ালিটেটিভ হচ্ছে মানুষের মেন্টাল হেলথ, মানুষ কিভাবে সেটাকে গ্রহণ করছে, সেই রিস্ক মানে সেই হ্যাজার্ডটাকে মানুষ কিভাবে দেখছে মানুষের চোখ দিয়ে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস। তাহলে রিস্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনটু কনসিকুয়েন্স অফ হ্যাজার্ড। ফ্রিকোয়েন্সি মানে সেই ঘটনাটা কতবার ঘটতে পারে, সেটা মাল্টিপ্লাইড বাই কনসিকুয়েন্স অফ হ্যাজার্ড। হ্যাজার্ডটা যে ঘটনাটা ঘটবে বলে আমরা ভাবছি, সেইটার প্রভাব কত দূর হতে পারে, এই দুটো মিলিয়ে হচ্ছে রিস্ক। Therefore, hazard study is a well-proven method of identifying potential hazards and operability problems in both new and existing plants as well as in case of any construction. হ্যাজার্ড স্টাডিটাই এখন ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে, এবং হ্যাজার্ড স্টাডি একটা মাস্ট হয়ে গেছে। যখনই কোনো বড় কনস্ট্রাকশন হয়, ছোটখাটো বাড়ি, আমার পার্সোনাল বাড়ি তৈরি করছি, সেই ক্ষেত্রে হ্যাজার্ড স্টাডি করতে হবে না, কিন্তু যদি একটা বড় হোটেল বানাচ্ছি, আমি হয়তো দার্জিলিং হিলের ওপর একটা আমি বড় হোটেল বানাচ্ছি, তো অবশ্যই সেখানে আমাকে হ্যাজার্ড স্টাডি করতে হবে, কারণ এটা স্লোপের ওপর একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে। তো তাতে আমি স্লোপটার যে ডিউরেবিলিটি, স্লোপটার যে একটা কি বলবো, স্লোপটার যে ব্যালেন্সটা, সেটা আমি নষ্ট করে দিচ্ছি কিনা, সেই অত বড় কনস্ট্রাকশনটা স্লোপটা ধরে রাখার ক্ষমতা আছে কিনা, সেগুলো অবশ্যই আমাকে আগে স্টাডি করতে হবে। নাকি ল্যান্ডস্লাইড চলে আসতে পারে, বা ল্যান্ডস্লাইড আসলে কতদিনে আসতে পারে, কি কি ভাবে আমি ল্যান্ডস্লাইডটাকে প্রোটেক্ট করতে পারি, আমি কি কি মেজার্স নিতে পারি, সেইগুলো কিন্তু আমাকে কনস্ট্রাকশনের আগেই হ্যাজার্ড স্টাডি করে আমাকে রিপোর্ট সাবমিট করতে হয়। ঠিক একইভাবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট, কোন একটা কারখানা তৈরি হচ্ছে, সেই কারখানাটায় কতখানি পলিউটেড ওয়াটার বেরোবে, কতটা এয়ার পলিউশন করবে, কতটা নয়েজ পলিউশন করবে, বা কতটা ওয়াটার পলিউশন করবে, সেই সমস্ত কিন্তু আগে হ্যাজার্ড স্টাডিতে করতে হয়। এবং শুধু কারখানাই নয়, হয়তো কোনো হয়তো ইন্ডাস্ট্রিয়াল প্লান্টের কেসে হয়তো কোনো বড় একটা রিজিয়ন ওরা এগ্রিকালচার করবে, এবং সেখানে হয়তো ওরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে বেশি বেশি প্রোডাকশন করবে, তখনও কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু হ্যাজার্ড স্টাডি করতে হয়। তো
তো এবং এটা একটা ইন্টারভ্যালে মানে একটা কিছুদিন পর পর এই হ্যাজার্ড স্টাডিটা আবার নতুন করে করে করতে হয়, সেই স্টাডি রিপোর্টটাও কিন্তু গভর্নমেন্টের কাছে জমা দিতে হয়। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আসছি রিস্ক পারসেপশন। পারসেপশন কথাটার মানে কি? পারসেপশন মানে পারসিভ করা, মানে আমরা কিভাবে পারসিভ করছি কোন একটা হ্যাজার্ড কে, কোন একটা রিস্ক কে, সেটাই হচ্ছে রিস্ক পারসেপশন। পারসিভ মানে কি? মানে আমি আমার চোখ দিয়ে কিভাবে দেখছি, সেই রিস্কটা কতটা আমার কাছে রিস্ক বলে মনে হচ্ছে, সেটাই হচ্ছে পারসেপশন। ওকে, আমি একটু পরে একটা এক্সাম্পল দেবো, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তার আগে একটু দেখি। Risk is defined as the probability of harmful consequences or expected losses resulting from interactions between natural or human-induced hazards and vulnerable conditions. যেটা আমি একটু আগেই বললাম, রিস্ক হলো কিনা যে কি ক্ষতি, কি সোসাইটির উপর কি ক্ষতিকর প্রভাব পড়ছে কোন একটা ঘটনা, সেটাই হচ্ছে রিস্ক। এবং সেই ঘটনাটা ন্যাচারাল হতে পারে বা হিউম্যান ইনডিউসড হ্যাজার্ড হতে পারে, এবং যে কোনো রকম ভালনারেবল কন্ডিশনও হতে পারে। যেমন ধরো স্লাম পিপলদের রিস্ক, সেটা একটা ভালনারেবল কন্ডিশনের মধ্যে থাকছে, বা কোনো একটা এরিয়া হয়তো ফ্লাডেড হয়ে গেছে, ফ্লাড হয়ে যাওয়ার পর ফ্লাডের জলটা হয়তো নামছে না 15 দিন 20 দিন, তো সেখানে সেটা একটা ভালনারেবল কন্ডিশন হয়ে গেল, তো সেইটাও সেখানে তাহলে মানুষরা কিভাবে থাকছে, তার রিস্ক কতটা, সেটাও কিন্তু রিস্ক। The perception of risk involved the process of collecting, selecting, and interpreting signals about uncertain impacts of events, activities, or technologies. আচ্ছা, এখানে রিস্ক পারসেপশন পুরোটাই এটা দুরকম ভাবে আমরা ভাবতে পারি। রিস্ক পারসেপশনটা, আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি সেরকম খুব বেশি যে বিশাল হায়ার স্টাডি করছি বা কিছু, সেটা নয়। আমরা সেভাবে জাস্ট কিভাবে কোনো একটা ঘটনাকে দেখছি, সেটা একটা রকমের রিস্ক পারসেপশন। আবার আরেক ভাবে দেখতে পারো, যখন কোনো টেকনোলজিস্ট, কোনো হয়তো টিম হয়েছে হ্যাজার্ড স্টাডি করবে বলে, কোনো একটা প্লান্ট বা কারখানা বা ফ্যাক্টরি বা কনস্ট্রাকশনের জন্য হোটেল ম্যানেজমেন্ট হয়তো একটা টিম সেট করেছে, যারা কিনা হ্যাজার্ড স্টাডি করছে, তারা একভাবে রিস্ক পারসেপশন করবে। ঠিক আছে, তো দুটো প্রসেসেই কিন্তু রিস্ক পারসেপশন হচ্ছে কিভাবে না, প্রথমে আমি যদি ইন্ডিভিজুয়াল হই বা আমি যদি একটা টিমেরও মেম্বার হই, তাহলে আমি ফার্স্ট ডেটা কালেক্ট করবো যে এখানকার স্লোপ, ধরো সাপোজ আমি হোটেল তৈরি করব বলে আমি রিস্ক পারসেপশন করতে গেছি, তো হোটেলটা যে তৈরি করব, তাহলে স্লোপের ভেরিয়েবিলিটিটা কতটা, স্লোপের ডিগ্রি অ্যাঙ্গেল অফ স্লোপটা কতটা, স্লোপটার স্টেবিলিটি আছে কি নেই, সেই সমস্ত সম্পর্কে আমি আগে ডেটা কালেক্ট করব। তারপর সেগুলোকে ডেটাগুলোকে ইন্টারপ্রিট করব এবং নানাভাবে অ্যানালাইজ করব এবং দেখবো যে এই সিগন্যাল গুলো কি পজিটিভ সিগন্যাল ও নেগেটিভ সিগন্যাল। যদি দেখি খুব নেগেটিভ, সেখানে অবশ্যই আমি হোটেল তৈরি করতে বলবো না, বলবো যে না, এই জায়গাটা তোমার জন্য বেস্ট জায়গা নয়, অন্য জায়গায় শিফট করতে হবে। ওকে, আর যদি সেগুলো মোটামুটি দেখা যায় যে মেজার্স নিয়ে ওগুলো কন্ট্রোলেবল, তাহলে অবশ্যই তখন বলবো যে হ্যাঁ ওকে, এখানে তুমি প্রসিড করতে পারো। তো এইভাবে যখন একটা ইন্ডিভিজুয়াল মানুষ যখন যে কোনো রিস্ক পারসেপশন করে, তখন কিন্তু তার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অনেকগুলো জিনিস কাজ করে। তার নলেজ, এক্সপেরিয়েন্স, ভ্যালুজ, অ্যাটিটিউডস এন্ড ফিলিংস। দেখো এখানে রয়েছে হাউ আর রিস্ক পারসিভড। একটা মানুষ জন্মেই কিন্তু সে কিছু রিস্ক সম্পর্কে জানে না। দেখবে একটা বাচ্চা যখন জন্মায়, সে জানে না যে কোনটা মুখে দিতে হবে, কোনটা মুখে দিতে হবে না। সে জন্মেই যখন তার মাড়ি আস্তে আস্তে শক্ত হতে শুরু করে, সে সবকিছু মুখে দিয়ে দিয়ে দেখতে শুরু করে। এবং এটা মাথায় রাখবে, এই যে আমরা নয় এখন সিভিলাইজড হয়েছি, সোশ্যাল অ্যানিমাল হয়েছি, এখন আমরা বাচ্চাকে থাবা দিই, মানে যেই বাচ্চা দেখি যে মুখে দিতে যাচ্ছে, তখনই আমরা বাচ্চাটাকে মুখ থেকে হাত সরাতে বলি বা না দিবি না, এসব বলি। তুমি আজ থেকে অনেক 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 মিলিয়ন্স অফ ইয়ার্স এগো ভাবো, বা একটা কুকুরের বাচ্চা বা একটা অ্যানিমালের, যে কোনো একটা অ্যানিমালের বাচ্চার কথা ভাবো, বাঘের বাচ্চা বা হয়তো হাতির বাচ্চা, তারা কিন্তু সবকিছু মুখে দিয়ে দিয়ে দেখে। মুখে দিয়ে দিয়ে দেখে, এবং সেটা বিষ হলে অনেক সময় দেখা যায় যে তারা হয়তো মানে সেটা হয়তো তার মধ্যে হয়তো কোনো পয়জনাস কোনো মেটেরিয়াল রয়েছে, সেটা মারাও যায়। আবার অনেক সময় কিন্তু তারা ওই মুখে দিয়ে দিয়ে দেখতে দেখতে এক্সপেরিয়েন্স গেইন করে। তারা ধীরে ধীরে কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করতে থাকে যে আচ্ছা এটা ভালো, এটা খারাপ, এটা টক, এটা মিষ্টি। হ্যাঁ, কারণ তাদের ল্যাঙ্গুয়েজে তাদের সিনিয়র্স যারা, তারা হয়তো তাদেরকে গাইড করে, বাট এরকম সবসময় আমাদের মতন তারা তাকিয়ে বসে থাকে না বাচ্চার দিকে যে কোনটা তারা মুখে দিল বা কোনটা তারা মুখে দিল না। কিন্তু বাচ্চা ওইভাবেই ধীরে ধীরে এক্সপিরিয়েন্স গেইন করতে থাকে। সেটা যে কোনো অ্যানিমেলের, যে কোনো বার্ড, যে কোনো ফিশ, যে কোনো বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো এইভাবে ধীরে ধীরে সে পারসিভ করতে শুরু করে তার চারপাশের ওয়ার্ল্ডটাকে।
আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি রিস্ক পারসিভ করার। নলেজ, এক্সপিরিয়েন্স, ভ্যালু, অ্যাটিটিউড এন্ড ফিলিং। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ভ্যালু, অ্যাটিটিউড এন্ড ফিলিং। ভ্যালুজ মানে একটা কালচার, একটা সোসাইটি টু সোসাইটি কিন্তু ভ্যালু আবার ডিফারেন্ট হয়, নানা রকমের নর্মস আবার ডিফারেন্ট হয়, সেই অনুযায়ী কিন্তু সামান্য রিস্ক পারসেপশনে একটু এদিক ওদিক হয়। বাট যারা গবেষকরা দেখেছেন, যে রিসার্চার্সরা যখন নানা রকম রিসার্চ করেছেন, দেখেছেন যে খুব একটা বেশি হেরফের হয়নি। কারণ যখন অনেক বছর ধরে ধরো সাপোজ একটা এগ্রিকালচার প্র্যাকটিস করা হচ্ছে, তো এগ্রিকালচার ধরো সাপোজ ধরো ধান চাষ করা হচ্ছে, তো ধান চাষে যে জল লাগে সেটা আমাকে ফার্মার্স যারা রয়েছে তাদেরকে বলে দিতে হয় না, তারা এটা জানে যে ধান চাষ করতে জল লাগে, কারণ তারা জেনারেশন আফটার জেনারেশন কিন্তু ধান চাষ করছে। তো আমি বরঞ্চ একটা হয়তো একটা টবের মধ্যে যদি কিছু ধান ছড়াই, আমি হয়তো সেই ধান থেকে গাছ বার করতে পারবো না, আমি যেহেতু আমি নবিস, আমি কিচ্ছু জানি না ধানের ব্যাপারে। কিন্তু তিনি হয়তো ফর্মাল কোনো এডুকেশন ছাড়াই, হয়তো তিনি স্কুলে কোনোদিনও যাননি, তাছাড়াও কিন্তু তিনি হয়তো খুব সুন্দরভাবে ধানের প্রোডাকশন করবেন এবং খুব সুন্দরভাবে অনেক প্রোডাকশন হবে এবং তার থেকে অনেক বেশি ফসল পাবে। যেখানে আমি 4টে ধান ছড়িয়ে সেখান থেকে হয়তো গাছই বার করতে পারবো না, ঠিক আছে, বাট আমি স্কুলে গেছি, আমি কলেজে গেছি, আমি ইউনিভার্সিটি গেছি, সবে গেছি। এটা এখানে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, একটা ভ্যালুর ব্যাপার আছে, যে কোন সোসাইটির কোন ভ্যালু, ঠিক আছে। আমি আবার এক্সপিরিয়েন্স যে গেইন করবো, আমি হয়তো তখন আবার পারবো। তো এইভাবে হয় ব্যাপারটা। এবং এক একটা সোসাইটিতে এক এক রকম ভাবে তারা প্রকৃতিকে দেখে, পরিবেশকে দেখে, এক এক রকম ভাবে পারসিভ করে, এবং সেইভাবে তারা সেই মতন কোনটা রিস্ক হতে পারে, কোনটা রিস্ক হতে পারে না, সেইভাবে তারা ভেবে থাকে। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, ডায়াগ্রামটা খুব সেলফ এক্সপ্লেনেটরি, খুব সুন্দর একটা ডায়াগ্রাম। এখানে দেখো বলে দিয়েছে, প্রথমে যদি দেখো, রিস্ক হচ্ছে প্রবাবিলিটি অফ লসেস, রিস্ক ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ লসেস ইকুয়ালস টু হ্যাজার্ড ইনটু ভালনারেবিলিটি ইনটু এলিমেন্টস অ্যাট রিস্ক। তাহলে রিস্ক ইকুয়ালস টু অ্যাকচুয়ালি তাহলে কি দাঁড়ালো, হ্যাজার্ড কতটা, কোন হ্যাজার্ড ঘটলো তার ফ্রিকোয়েন্সি, ভালনারেবিলিটি সেটা কতটা ভালনারেবল, যে হ্যাজার্ডটা হচ্ছে সেটা কতটা ভালনারেবল, খুব ভালনারেবল বা সিভিয়ারলি ভালনারেবল বা কম্পারেটিভলি লো ভালনারেবল, সেটা কতখানি কি, আর এলিমেন্টস অ্যাট রিস্ক মানে কি কি, ওই হ্যাজার্ডটা হলে কি কি রিস্ক হতে পারে, কার কার রিস্ক হতে পারে, মানুষ মারা যেতে পারে, বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে, ধরো সাপোজ একটা ল্যান্ডস্লাইড হলো, ল্যান্ডস্লাইড হলে বিল্ডিং যদি ধসে পড়ে এবং মাটি যদি ধসে পড়ে, তাহলে তো প্রচুর মানুষও মারা যাবে না। এবং সেই ল্যান্ডস্লাইডটা কিরকম জায়গায় হচ্ছে, খুব পপুলেটেড এরিয়া হচ্ছে কি আন্ডার পপুলেটেড এরিয়া হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে যে কতখানি এলিমেন্টস, রাস্তাঘাট ধ্বংস হচ্ছে। তো সেইগুলো সবকিছু কিন্তু মাল্টিপ্লাইড করলে যেটা দাঁড়ায় সেটাই হলো আমার রিস্ক। এখানে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে সুন্দর করে এখানে বলা রয়েছে, খুব সুন্দর। এটা এটা তোমরা দেওয়ার চেষ্টা করো এক্সাম্পল, মানে এক্সামের সময় এক্সাম্পল হিসেবে। নেক্সট এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, রিস্ক পারসেপশনের মেইনলি দুটো অ্যাপ্রোচ আছে, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, একটা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আর কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মধ্যে একটাই ডিফারেন্স, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে যারা বলছে যে ওয়ার্ল্ডে আমরা যা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে, সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি আমাদের জন্য বিপদ, সেটাই আমরা বুঝে নেবো সেটা রিস্ক। বাট কনস্ট্রাকটিভিস্ট যারা, তারা বলছে যে না, সোশ্যালি কনস্ট্রাকশনও হতে পারে, সোশ্যালি কনস্ট্রাক্টেড অনেক রিস্ক হতে পারে, যেটা রিয়েলিটিতে হয়তো দেখে বুঝতে পারছি না, বাট অ্যাকচুয়ালি হয়তো সেটা রিস্ক। তো এটাও কিন্তু, এটা একটু জাস্ট একটু নাম একটা লাইনে জেনে রেখো, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আর কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, এটা এত বেশি পড়ার দরকার নেই। নেক্সট আসছি এবার ইন্টিগ্রেটিভ মডেল। আচ্ছা, একটা মডেল, রেইন বলে একজন জিওগ্রাফার, তিনি একটা মডেল দিয়েছেন। তো সেই মডেলটা আমি দেখাচ্ছি লাস্টে, একদম লাস্টে মডেলটা দিয়েছি। হ্যাঁ, সেই মডেলটায় উনি দেখো 4টে স্টেজ বলেছেন, 4টে রিস্ক পারসেপশনের 4টে লেভেল বলেছেন বা 4টে স্টেজ বলেছেন। ফার্স্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লেভেল হলো হিউরিস্টিক্স অফ ইনফরমেশন প্রসেসিং। হিউরিস্টিক্স মানে হচ্ছে এই এক্সপেরিয়েন্স, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যেটা আমরা অ্যাচিভ করি, যে এক্সপেরিয়েন্স আমরা অ্যাচিভ করি, সেটা হচ্ছে হিউরিস্টিক্স। মানে সাপোজ ধরো আমি যদি তোমাকে বলে দিই, তুমি যদি সাইকেল চালানো না জানো, আমি যদি তোমাকে বলে দিই যে সাইকেল চালাতে চালাতে এতটা স্পিড বাড়ালে তুমি একটা সামনে যাওয়া আরেকটা সাইকেলকে তুমি কাটিয়ে আরেক ওভারটেক করতে পারবে,
বাট সেটা তুমি যতক্ষণ না নিজের হাতে করছো, নিজে হাতে চালাচ্ছ সাইকেলটা বা স্কুটি চালাচ্ছ বা 4 চাকা গাড়ি চালাচ্ছ বা লরি চালাচ্ছ, তুমি যতক্ষণ না নিজের হাতে চালাচ্ছ তুমি কিছুতেই ব্যাপারটা ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। আমি সেটা তোমাকে বুঝিয়ে বই পড়ে বোর্ডে কে পিপিটি দিয়ে বোঝাতে পারবো না, সেটা তোমাকে নিজেকে করে দেখতে হবে। ঠিক আছে, এটাই হলো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, এটাকেই আমরা বলি হিউরিস্টিক্স। তো হিউরিস্টিক্স হচ্ছে সব থেকে একদম কাছাকাছি, মানে এটা করলেই রিস্ক পারসেপশনটা বোঝা যায়। এবং তুমি যখন নিজে চালাতে শুরু করবে গাড়ি বা সাইকেল বা লরি বা 4 চাকা বা বাইক, তখন তুমি বুঝতে পারবে যে কতটা জোরে গেলে আমি আরেকজনকে ওভারটেক করতে পারবো, বা আমি হয়তো ওভারটেক করতে পারবো না, উল্টো দিক থেকে গাড়ি আসছে, তার মানে ওখানে রিস্ক থাকতে পারে। আমি ওভারটেক করতে গেলে আমি অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্টের সামনাসামনি আমাকে ফেস করতে হতে পারে। তো আমি এখানে ওভারটেক করবো না, আমি পিছনেই যাবো, সামনেটা যতক্ষণ না ফাঁকা হবে, উল্টো দিকের গাড়ি থাকবে না, তখন আমি ওভারটেক করবো, তাহলে কোনো রিস্ক থাকবে না। তো এটা কিন্তু আমি তোমাকে বই পড়ে বোঝাতে পারবো না, এটা তোমাকে নিজেকে হাতে করেই ব্যাপারটা বুঝতে হবে। আরেকটা নেক্সট লেভেল হচ্ছে লেভেল 2 তে আছে কগনিটিভ অ্যাফেক্টিভ ফ্যাক্টর। কগনিটিভ অ্যাফেক্টিভ ফ্যাক্টরস হচ্ছে কগনিটিভ মানে যেটা আমরা মানে বই পড়ে জানি, মানে যেটা আমরা জ্ঞান, মানে যেটা আমরা আগে থেকে রিটিন কোনো একটা জায়গায় কিছু একটা রয়েছে সেখান থেকে আমরা যেটা জানি। হ্যান্ডস অন না, হ্যান্ডস অনটা তো আমরা নিজে থেকে করে করে জানছি, আর কগনিটিভ হচ্ছে আমরা যেটা আগে থেকে বইয়ে লেখা রয়েছে বা কোথাও লেখা রয়েছে সেই জিনিসগুলো যখন আমরা পড়ছি তখন সেখান থেকে আমাদের তৈরি হয় কগনিটিভ অ্যাফেক্টিভ ফ্যাক্টরস। তো সেটা আমাদের তখন রিস্ক পারসেপশনকে আবার ইনফ্লুয়েন্স করে। দেখো রয়েছে রেফারেন্স নলেজ, পার্সোনাল বিলিভ, স্টিগমা, ইমোশনাল অ্যাফেকশনস। হ্যাঁ, অনেক সময় হয় ফ্যামিলিতে হয়তো মা বাবা যা বলছে, আমরা সবসময় দেখি ছোট থেকে যখন বড় হই আমাদের কাছে মা বাবা, স্কুলে টিচার্স, তাদের তারপর দাদু ঠাকুমা এরা যা বলেছে সেটা আমাদের কাছে একদম যুব সত্যি বলে মনে হয়। সবকিছু হয়তো ওনারা যে সবসময় ঠিক বলেন তা নয়, কিছু কিছু তো ভুল বলেনি, বাট সেটা আমরা যাচাই করার প্রয়োজন বোধ করি না, সবসময় আমরা মনে করি যে ওনারা ঠিক বলছেন এবং সেটাই ঠিক। তো সেটা থেকে একটা একটা পার্সোনাল একটা বিলিফ তৈরি হয়, বিলিফ সিস্টেম তৈরি হয়। এরপর আসে সোশ্যাল পলিটিক্যাল ইনস্টিটিউশনস। তো সোশ্যাল পলিটিক্যাল ইনস্টিটিউশনস মানে এই যে আমি স্কুলের কথা বললাম, স্কুল হতে পারে, কোনো রাজনৈতিক দল হতে পারে। তো এখান থেকে আবার কিন্তু সোশ্যাল ভ্যালু তৈরি হয়, সেটাও কিন্তু রিস্ক পারসেপশনকে ইনফ্লুয়েন্স করে। একদম লাস্ট ওয়ান হচ্ছে কালচারাল ব্যাকগ্রাউন্ড। কালচারাল ব্যাকগ্রাউন্ড কিছু না কিছু ভাবে রিস্ক পারসেপশনকে ইনফ্লুয়েন্স করলেও, বাট এখনো অব্দি রিসার্চার্সরা খুব একটা জায়গাটায় আসতে পারেনি যে কিভাবে কি কি ফ্যাক্টর বা কি কি ফ্যাক্টরস আছে যেগুলো রিস্ক পারসেপশনকে করে। কারণ দেখা গেছে যে কালচার আলাদা আলাদা হয়ে গেলেও হয়তো কেউ কাউকে চেনে না, বাট রিস্ক পারসেপশনটা মোটামুটি ইউনিভার্সাল। তো সেটা দেখা গেছে, সেই জন্য কালচার ব্যাকগ্রাউন্ড নিয়ে এখনো রিসার্চার্সরা জানে যে এটা একটু হলেও হয়তো রিস্ক পারসেপশনকে ইনফ্লুয়েন্স করে, বাট স্টিল কতখানি করে সেটা এখনো অতটা ভালো মতন জানি। তো এই 4টে জিনিস রয়েছে, এবং রিস্ক পারসেপশন সবসময় মাথায় রাখবে, রিস্ক পারসেপশন ব্যাপারটা খুব কমপ্লিকেটেড, এবং ব্যাপারটা অনলি যে কোনো একটা সাবজেক্টের মধ্যে নয়, এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস থাকতে পারে, এখানে ইকোনমিক ফ্যাক্টরস থাকতে পারে, এখানে সোশ্যাল ফ্যাক্টরস থাকতে পারে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস তো আছেই। তো এই সমস্ত ফ্যাক্টরস এর কিন্তু ইন্টারকানেকশনটাই হচ্ছে ইন্টারকানেকশন করে এই 4টে ফ্যাক্টরকে বার করা হচ্ছে। রেইন বলে একজন, তিনি এই মডেলটা দিয়েছেন, এবং এই মডেলে বলছেন যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রিস্ক পারসেপশন কে ইনফ্লুয়েন্স, যেটা হিউরিস্টিক্স, তারপর কগনিটিভ এফেক্টিভ, তারপর সোশ্যাল পলিটিক্যাল এন্ড কালচার। সোশ্যাল পলিটিক্যাল এর মধ্যে মিডিয়া পড়ছে, নিউজ পেপার পড়ছে, আজকাল আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া পড়ছে। তো এগুলোও কিন্তু সব রিস্ক পারসেপশন কে ইনফ্লুয়েন্স করছে। ওকে, আচ্ছা, এখানে আমি যেগুলো যেগুলো বললাম সেগুলোই এখানে লেখা রয়েছে, আমি আর আলাদা করে প্রতিটা জিনিস বলছি না। প্রতিটা জিনিস এত ইলাবরেটলি পড়ার দরকার নেই, আমি ঠিক যেভাবে বললাম সেভাবে যদি তোমরা লেখো তাহলেই হবে। ওকে, তো আমি আর এগুলো প্রত্যেকটা এক্সপ্লেন করছি না ধরে ধরে। নেক্সট এবার আসছি লাস্ট স্লাইড আজকে, হ্যাজার্ডস, অ্যাসেটস এন্ড রিস্ক এন্ড ইমপ্যাক্ট। এখানে দেখো হ্যাজার্ড আইডেন্টিফিকেশন একটা স্টেজ রয়েছে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রয়েছে, ইমপ্যাক্ট অ্যানালিসিস রয়েছে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আমরা পরের পরের দিন পড়বো। আপাতত হ্যাজার্ড আইডেন্টিফিকেশনটা হচ্ছে রিস্ক পারসেপশন। রিস্ক পারসেপশন মানে ধরো আমি ভাবতেই পারছি না যে একটা
কারখানা হয়েছে, সেই কারখানাটা হয়তো খুব একটা বেশি ফায়ার হাইড্রেন্ট এবং ফায়ার যদি হয়, ফায়ার ধরো ব্রোক করলো, তো তাহলে সেখানে যে যে নেসেসারি মেজার্স গুলো লাগবে সেগুলো ছাড়াই হয়তো ফ্যাক্টরিটা তৈরি হয়ে গেছে। এবং ফ্যাক্টরিটা খুব বিশাল বড় ফ্যাক্টরি নয়, হয়তো 10-12 জন কাজ করে, এবং হয়তো প্লাস্টিকের কিছু মেটেরিয়াল, প্লাস্টিক গলিয়ে কিছু হয়তো তৈরি করে, ছোটখাটো ঝুড়ি প্লাস্টিকের নানা রকম চিরুনি ফিরুনি হয়তো তৈরি করে। তো সেই রকম একটা ফ্যাক্টরিতে ওরা জলের ঠিকঠাক ব্যবস্থা না রেখেই যখন তৈরি করে ফেলে, তখন কিন্তু খুব মুশকিল হয়, এবং আশেপাশে হয়তো খুব ডেন্স পপুলেটেড এরিয়াতে হয়তো তৈরি হয়ে গেছে, তো সেখানে রিস্ক পারসেপশন করাটা খুব জরুরি। সেখানে অবশ্যই রিস্ক পারসেপশন করতে হবে, কারণ যদি বাই এনি চান্স ফায়ার ব্রেক করে, তাহলে কতখানি কি ক্ষতি হতে পারে সেটা কিন্তু অবশ্যই অ্যাসেস করতে হবে। সেটাই হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক পারসেপশন। হ্যাজার্ড আইডেন্টিফিকেশন যদি না করতে পারি ঠিকঠাক, তাহলেই কিন্তু পরে গিয়ে হ্যাজার্ড আসবেই। ঠিক আছে? তো তো তারপরে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট থাকে, যে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে, কত তার ডকুমেন্টেশন হ্যান ত্যান সব থাকে। তো এটা আমরা পরের দিন পড়বো। এটা নিয়ে আমি আর বেশি বলছি না, এটা একটা মডেল, জাস্ট কিভাবে প্রথমে আইডেন্টিফিকেশন এন্ড পারসেপশন এর পরে, প্রথম ফার্স্টে অ্যাকচুয়ালি পারসেপশন, তারপর আইডেন্টিফিকেশন, তারপরে আসে অ্যাসেসমেন্ট, তারপর আসে ইম্প্যাক্ট অ্যানালিসিস। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা পড়বো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ওকে, থ্যাংক ইউ।